নমস্কার। ভোলেননি নিশ্চয়ই। লাস্ট ভিডিও করার পরে এক্সিট পোলের রেজাল্ট বেরিয়েছে, ভোটের রেজাল্ট বেরিয়েছে, সবাই সব কিছু জেনে গেছেন কি পরিস্থিতি। তার উপরে আমি ৫-৬ দিন সময় নিলাম। আমার ফেসবুক এবং ইউটিউবে যে ৪টে ভিডিও আমি দিয়েছি, আমার ভাবতেও ভালো লাগছে যে ৬,০০০ জন সেটাকে প্লে করেছেন এবং দেখেছেন। অন্তত ৩০০ জনের ওপরে আমাকে টেক্সট করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমি এতটাও রিপ্লাই পাবো আশা করিনি। ভালো লাগছে যে আমি যে সামান্য চেষ্টা করেছি সেটা কিছু লোকের কাজে লেগেছে। যদিও ৬,০০০ জনের মধ্যে হয়তো ৭০০-৮০০ টেক্সট পেয়েছি, বেশিরভাগই টেক্সট করেননি, বাট ইটস ওকে। আমি যখন ভিডিও করেছিলাম আমি ভেবেছিলাম যদি একজন মানুষকেও বাঁচাতে পারি তাহলে মার্কেট সব কিছু হয়ে গেল। নিশ্চয়ই জানতে পেরেছেন, আমি আর নতুন করে কিছু কথা বলবো না। আজকের ভিডিওতে আমি শুধু এইটাই বলতে চাই যে অপেক্ষা করলে অনেক ভালো দাম আসে। ৪০০ সিট কেউ পায়নি, কিন্তু এনডিএ গভর্নমেন্ট থার্ড টাইম আসছে, তার জন্য মার্কেটে কী কী পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি। নিফটি ইন্ডেক্স যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে মার্কেট সোমবারে প্রচুর হাই করে মঙ্গলবারে ভোটের রেজাল্টের দিন ক্র্যাশ করে কোথায় নিয়ে চলে গেছিলো জানেন? ২০ বা ২৩শে জানুয়ারি যেখানে মার্কেট ছিল সেখানে। মার্কেট যা পড়েছে, স্টকগুলোর দাম তার থেকেও বেশি পড়েছে। নতুন জেনারেশনের যারা ট্রেডার, তাদের বয়স ২৫ হোক বা ৭৫ ম্যাটার করে না, যারা শেষ ৩-৪-৫ বছর এসছেন, তারা এটা বুঝতে পারলেন 10% ব্যাঙ্ক নিফটি পড়ে যেতে পারে। মানে প্রায় ৪২০০, ৪৭০০, ৪৮০০ পয়েন্ট ব্যাঙ্ক নিফটি পড়ে যাওয়া এবং নিফটি একদিনে ৭০০-৮০০ পয়েন্ট পড়ে যাওয়া মানে কি বলে। আমরা আমাদের লাইফে এগুলো একাধিকবার দেখেছি। আমি লাকি যে আমি আমার লাইফে অন্তত ৯ বার সেলিং ফ্রিজ মার্কেট দেখেছি আর ২-৩ বার বাইং ফ্রিজ দেখেছি। এই সেলিং ফ্রিজ বাইং ফ্রিজ যারা শেয়ার মার্কেট লোক তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নতুন জেনারেশনের লোকদের একটুখানি বলতে, ইন্ডেক্সও যে সেলিং ফ্রিজ মারতে পারে এরকম ঘটনা আজ পর্যন্ত আপনারা দেখেননি। করোনার পরে তো হয়নি, বলা যায় না, এরকম অভিজ্ঞতা আপনাদের হতে পারে। স্টকগুলো যে পরিমাণ পড়ে গেছিল সেই জায়গায় দাম দেখুন। স্টেট ব্যাংক ৮৮০ টাকা থেকে চলে এসেছিল ৭৩৮ টাকা, সেখান থেকে আজ আবার ৮৩৮ টাকা। স্টেট ব্যাংকের নাম বলছি কেন, সবাই এটা চেনেন। আর বলছে যাই বলুক, প্রাইভেট কোম্পানি থেকে তো স্টেট ব্যাংক অনেক অথেন্টিক, অন্তর লোকে তো তাই বলে। আমি কতটা ঠিক কতটা ভুল এইটা নিয়ে এই ভিডিও করতে আমি আসিনি। আমি আজকে আবার কিছু ছোট পড়াবো, তার আগে মার্কেট সম্পর্কে বলে নিই। এবার একটুখানি বুঝতে পারলেন যে শেয়ার মার্কেট সুযোগ দেয়। আপনাকে রেজাল্টের দিনই প্রচুর কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবং যারা কল পুট বা অপশানে কাজ করেছেন তাদের কি পরিস্থিতি হয়েছে বুঝতেই পারছেন। আমার সঙ্গে কিছু ছাত্রছাত্রী সবসময় ডে টু ডে বেসিস যোগাযোগ রাখে। অদ্ভুত হয়ে যাবেন, ইটস নট আ প্রমোশন, এটা কোনো প্রমোশন বলছি না, শুধু এইটুকুনি বলতে চাই যেদিনকে এক্সিট পোল হয়েছিল সেদিনও তারা প্রফিট করেছে, যেদিন মার্কেট ক্র্যাশ হয়েছে সেদিনও তারা প্রফিট করেছে। তাদের লেজারে সেই রেকর্ডটা আছে। তাদের প্রচুর টাকা নেই, খুব সাধারণ ফ্যামিলির ছেলে মেয়ে তারা, সেইখান থেকেও যে টাকা প্রফিট করেছে সেটা কল্পনার বাইরে। তাহলে এটুকুনি বোঝা যায় যে ওভারনাইট কোনো পজিশন না নিলেও বা খুব সামান্য পরিমাণ নিলেও কিন্তু এই মার্কেটে প্রফিট হয়। আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই যেগুলো আমাকে কয়েকজন করেছেন। আমি ভিডিওটা লম্বা করব না, আর আমার স্টুডেন্টদের অফিসেই করছি, বাইরে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, সবসময় কথাটা বলা হয় না, কিন্তু আজ আমি একটা সুযোগ পেয়েছি বলছি। প্রথম কথা, আপনি যদি সরকারি চাকরি করেন বা গভর্নমেন্ট আন্ডারটেকেন কোনো কোম্পানিতে চাকরি করেন না, আপনি ফিউচার বা অপশান এই মার্কেটে কাজ করতে পারেন না। আপনি কমোডিটি মার্কেট, ফিউচার অপশান মার্কেটে কাজ করতে পারেন না, বা ডেইলি বেসিস যে ইন্ট্রাডে ট্রেডিং হয় সেটা আপনি করতে পারেন না। সরকারি চাকরিজীবী হিসেবে আপনি মিউচুয়াল ফান্ড কাটতে পারেন, আপনি শেয়ার আজকে কিনতে পারেন, সেটা কাল বা যে কোনো দিন বেচুন, সেটা অবশ্যই আপনার চাকরির প্রোটোকলের বাইরে পড়বে না, কিন্তু ফিউচার অ্যান্ড অপশানে আপনি কাজ করতে পারেন না। এটা হচ্ছে প্রথম কথা। দুই, আমরা যে ট্রেডগুলো করি সেই ট্রেডের গভর্নমেন্ট ট্যাক্স নেয়, ব্রোকারেজ নেয়, কিন্তু এর সঙ্গে আপনার ইনকামের কোনো সম্পর্ক নেই। আপনার ইনকাম যদি নর্মাল যেটা ট্যাক্স স্ল্যাব আছে তার থেকে শেয়ার মার্কেটের ইনকাম বেশি হয়, তাহলে এটা আপনাকে আদার্স ইনকাম হিসেবেই দেখাতে হবে। আমি ট্যাক্স কনসালটেন্ট নই, আমি যেটুকুনি জানি তৈটুকুনি বললাম। তবে আমি আবার বলবো, আপনি যদি সরকারি চাকরিজীবী হন, ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে ট্রেড করবেন না। আমি একটি সরকারি চাকরি করি, আমি শিক্ষকতা করি, প্রাইমারি স্কুলের শিক্ষক। এটা নিয়ে অনেকে বলেন যে এত যদি জ্ঞান থাকে তাহলে প্রাইমারি স্কুলে চাকরি কেন করে। ভাগ্যিস করি, একটা দারুণ পরিবেশ। আর আমার মূল চেষ্টা তো শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা ইনকাম যারা করেছে তাদের নয়, যারা খুব সাধারণ মানুষ শেয়ার মার্কেটের স্বপ্ন দেখে এসেছে তাদের একটু বাঁচানো, একটু গাইড করা। বেসিক পড়াশোনা করলে হয়, প্রচুর পড়াশোনা শেয়ার মার্কেটে করে যে প্রচুর প্রফিট করা যায় তা নয়। বেসিক কিছু প্রিন্সিপাল মেনে চললেই স্টক মার্কেটে ইনকাম করা যায়। আমার ওপর নাই ভুবনের ভার, আমি সবাইকে প্রচুর টাকা প্রফিট করাতে এসব ভিডিও করছি না। আমি
শেয়ার মার্কেটের বাস্তবতা আর এটা যেটা গুড বিজনেস এইটা বোঝানোর জন্য ভিডিও করছি। তার একটাই কারণ, সত্যি ধীরে ধীরে চাকরি বাকরি এবং বিজনেসের স্কোপ তো কমে আসছে, কি নতুন ছেলে মেয়েগুলো যারা স্টক মার্কেট একটা অন্যরকম স্বপ্ন থেকে আসছে, আমি বলতে চাইছি এরকম কোনো স্বপ্ন তোমরা মনে রেখো না। এখানে ম্যাজিক হয় না, দীর্ঘদিন থাকলে কিছু ম্যাজিক হয়। আমি আমার একটা উদাহরণ বলি, ইটস আ ফ্যাক্ট, এতে লুকোচুরির কিছু নেই। আমি একটা বাইক কিনেছিলাম আজ থেকে 10 বছর আগে। তা আমাকে আমার একজন সিনিয়র বলেছিলেন, তো আমি বাইক কিনতে সরাসরি বলি আমি 1 লাখ টাকা নিয়ে বাইক কিনতে গেছিলাম। বাইকটার দাম ছিল 80,000 টাকা। আমি 20,000 টাকা আমার কাছে ছিল, সেই 20,000 টাকা দিয়ে আমি ওই কোম্পানির শেয়ার কিনেছিলাম। আমার বাইকের দাম কিন্তু পরবর্তী 4 বছরের মধ্যে উঠে গেছে। তাহলে 20,000 টাকাটা 80,000 টাকা আমার নিশ্চয়ই 4 বছরের মধ্যে হয়েছে, যেখানে আমাদের দেশে টাকা ডবল হয় 9.5 বছরের। ইটস নট আ প্রমোশন, আমি শেয়ারের নাম বলছি না। এইটুকুনি জানি, বেসিক প্রিন্সিপাল কিছু মেনে চললে এখান থেকে প্রফিট হয়। আপনি সরকারি চাকরি করলেও আপনি স্টক মার্কেটে যদি ইনভেস্ট করেন না, তার মাধ্যমে যদি আপনার টাকা হয়, আপনি আপনার ইনকাম ট্যাক্স যে খাতা করেন তাকে দেখিয়ে দেবেন সোর্স অফ আদার্স ইনকাম হিসেবে, সেটা আপনার কিন্তু ইনকামের সঙ্গে যোগ হয়ে যাবে। কিন্তু কখনো ইন্ট্রাডে বা ফিউচার অন অপশন মার্কেটে আপনি কাজ করতে পারবেন না, এটা আইন বিরুদ্ধ কাজ। এইবার আসি, স্টক মার্কেটে কত টাকা লাগে কী বৃত্তান্ত, এই নিয়ে আমি আমার প্রথম ভিডিওতে বলেছি। আমি যতটুকুনি গাইড করার চেষ্টা করছি তার মধ্যে স্টক মার্কেটের এই 7 দিন যা হয়েছে আমার বেশি কিছু বলার নেই, আপনারা এটা খুব ভালো জানেন। যাদের লস হয়েছেন তাদের জন্য আমি সহানুভূতি দেখাচ্ছি। তার একটাই কারণ, 2004 সালে এবং 2009 সালে লোকসভা নির্বাচনের রেজাল্টে আমারও ব্যক্তিগতভাবে ক্ষতি হয়েছিল, এবং সেইটার জন্য আমি শেষ 15 বছর ধরে চেষ্টা করে চলেছি যাতে কিছু মানুষের টাকার ক্ষতি না হয়। আমার স্টুডেন্টরা বলে, স্যার আপনি শুধু লস 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 বলেন। আমি আবার বলি, অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট, যদি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, আপনি যদি লসের ওপরে কাজ করেন, তাহলে স্টক মার্কেটে প্রফিট হওয়ার সম্ভব। তার কারণ এখানে লাভ আর লসের বাইরে কিছু নেই। আপনি একটা শেয়ার যদি 100 টাকায় কেনেন এবং সেটা যদি 100 টাকাতেই বেচেন, আপনি কিন্তু লসেই থাকবেন, কারণ গভর্নমেন্ট ট্যাক্স এবং আপনার ব্রোকারেজ। আমার ছাত্রছাত্রীরা বলে আপনার ভিডিও দেখে ডিমোটিভেট হয়ে যাবে। আমি কাউকে মোটিভেট করার জন্য এই ভিডিওগুলো করছি না। আমি এইটা বলতে চাইছি যে স্টক মার্কেট একটা ব্যবসা, এবং এখানে নির্দিষ্ট কিছু উপায়ে দুটো এক্সট্রা ইনকাম করা সম্ভব। তবে আমি যেহেতু গড়পড়তা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বাঙালিরাই হয়তো আমার ভিডিওটা দেখছেন, আমি বলবো এটাকে সাইডে করতে পারেন। রোজ রোজ এক কথা বলছি, তার একটাই কারণ, এটা আমার বাবা আমাকে বলেছিলেন যে ভালো কথা কানের কাছে বারে 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 বলতে হয়। তার একটা কারণ, ব্রেন খুব ফ্রিকল, আমাদের ব্রেনের নেওয়ার ক্যাপাসিটি খুব কম। আর স্টক মার্কেটের লোকরা এত বেশি জ্ঞানী যে তারা বেশি কিছু মনে রাখতে চায় না। আমি বলছি সাইকোলজি যদি ঠিক থাকে, স্টক মার্কেট যদি একান্তই প্রফিট করতে হয়, আপনাকে খুব ভালো স্মৃতি তৈরি করতে হয়। ব্রেন, এই ব্রেন মানে আপনাকে ডিফারেন্সিয়াল বা ইন্ট্রিগাল ক্যালকুলাসের অঙ্ক করতে হবে না, রকেট সায়েন্স জানার দরকার হবে না। আপনি ঘটনা দিয়ে ঘটনাগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। এইবারের ভোটের রেজাল্টের সময় এক্সিট পোলে বা যা হয়ে গেল, তাতে অন্তত ভবিষ্যতে আপনাদের এটা কাজে লাগবে। এবার আজ পড়াশোনার ব্যাপারে একটুখানি আসি। যেহেতু মানি ম্যানেজমেন্ট আমরা শিখছি, আমরা আজকে আরেকটা জিনিস শিখবো। আমি বলি 4 স্টেপ থিওরি। গুড স্টক আগের দিন ভাগ করেছি, দরকারে আমার পুরোনো ভিডিওটা চালিয়ে একটু দেখে নেবেন। তার একটাই কারণ, এটাতে একটা সাপোর্টিভ ভিডিও, এর যতগুলো টেক্সট এসছে আমি তার সমস্তটাই কভার করার চেষ্টা করছি। গুড স্টকের জন্য যে 25% আছে, আপনি আপনার লাইফে যদি 4টে বা 5টা গুড স্টক বাছেন, সুইং ট্রেডের জন্য ততটা সময় পাওয়া যায় না। আমি ট্রেড এবং ড্যামেজ স্টক কেনার কথার যে পার্সেন্টেজগুলো বলছেন সেখানে এখানে আসছি না। আমি আজকে গুড স্টক আপনার 25% লগ্নি যেখানে আপনি রাখবেন, আমি এটা বলি 4 স্টেপ থিওরি। শেয়ার মার্কেট আজও ছিল, আগেও ছিল, কালও থাকবে। আমরা গুড স্টক সবসময় 4টে স্টেপে কিনবো। কেনার সময়ও 4টে স্টেপে কিনবো, বেচার সময়ও 4টে স্টেপে বেচবো, যদি সেই কোম্পানির কোনো খারাপ খবর না বেরিয়ে যায়। এর ফলে কি হবে, আপনার অ্যাভারেজিং হয়ে যাবে। একটা ট্রিক্স মনে রাখবেন, আপনি যে স্টকটা কিনেছেন তার দাম পড়ে যাচ্ছে বলেই অ্যাভারেজ করবেন না। অ্যাভারেজ ইজ এ রং প্রসেস। আমি আজ ট্রেডিং নিয়ে কোনো কথা বলবো না, আমি জানি সবার ইন্টারেস্ট ট্রেডিং নিয়ে। আমাকে বহুজন টেক্সট করেছেন ট্রেডিং নিয়ে। আগে ইনভেস্টের ব্যাপারটা বুঝে নিন। ইনভেস্ট করতে, প্রফিট করতে প্রচুর টাকা লাগে, অনেক দিন সময় লাগে, এ কথা ঠিক নয়। ট্রেডিং আর ইনভেস্ট এই দুটো আলাদা ব্যাপারই নয়, এই দুটোর চিন্তা ভাবনাটা আলাদা করে কাজ করতে হয়। এই জন্য আমি আপনাদের বলবো অন্তত দুটো ট্রেডিং অ্যাকাউন্ট রাখবেন, একটাতে আপনি ইনভেস্ট করবেন, একটাতে ট্রেডিং করবেন। যদিও আমি ট্রেডিংকে প্রমোট করছি না, কিন্তু জানতে চেয়েছেন বলে আমি কিছু ট্রেডিংয়ের প্রাথমিক শর্ত অবশ্যই বলে দেবো। এইবার দেখুন, কোনো একটা ভালো স্টক মার্কেট যেরমভাবে পড়ছে, যদি 10% করে পড়ে, আপনি যদি সেখানে মার্কেটে ভালো কিছু স্টক কভার করতে পারেন,
তাহলে কোনো অসুবিধাই নেই, আপনার 4টে দামে কেনা হয়ে গেল। আর একটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেট কখনো 4 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করে একবারে আপনার স্টক থেকে বেরোতে চেষ্টা করবেন না। আজকের এই ভিডিওটা দেখলে আমি একটা বলে দিচ্ছি, ধরুন একটা স্টক আপনি 100 টাকায় কিনেছেন, 90 টাকায় কিনেছেন, 80 টাকায় কিনেছেন, 75 টাকায় কিনেছেন, এর একটা অ্যাভারেজ আপনারা করেন, দিস আর রং প্রসেস। 75 টাকার প্রফিটটা যদি আপনার মনে হয় আমি এই জায়গায় প্রফিট করবো, যদিও মুভিং অ্যাভারেজের উপর একটা সুন্দর ক্লাস আমার নেওয়ার ইচ্ছা আছে, আমার ছাত্ররাও পারলে আপলোড করে দেবে। আমি শুধু এটুকুনি বলতে চাইছি, অ্যাভারেজিং ইজ এ রং প্রসেস। আপনার 75 টাকার শেয়ারটা 82 টাকায় বেচে দিন, 85 টাকার শেয়ারটা 90 টাকায় এলে বেচে দিন। তার কারণ আপনি মার্কেট থেকে চলে যেতে পারবেন না। আপনার যে গুড স্টকটা যদি আপনি পুরো বেচে ফেলেন, আজ না হয় কাল আবার সেটা ঘুরিয়ে কিনে ফেলবেন। বরঞ্চ মার্কেটের রিদমের সঙ্গে চলার চেষ্টা করুন। স্মার্ট মানি যেখানে আসে, স্মার্ট মানি যেখান থেকে বেরোয়, সেইগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ হয়। আমার ভিডিও আজ এখানেই শেষ, এর থেকে বেশি বড় করব না। শুধু একটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেটের ভোটের রেজাল্টের আগের দিনও আপনি কাজ যদি না করেন, তারপরেও আপনার প্রফিট হওয়া সম্ভব, যেটা প্রমাণ পেয়েছেন। আমি কতটা ঠিক এই জন্য এই ভিডিও করতে আসিনি। যারা আমার কথা শুনে কাজ করেননি তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। তার একটা কারণ, আমি তাদেরও ডিমোরালাইজড করছি না বা তাদের ক্ষতিতে আমি হাসছি না। আর যাদের প্রফিট হয়েছে তার জন্য আমার এক্সট্রা কোনো আনন্দ দরকার নেই। আমি এটুকুনি খুশি যে আমার 4টে ভিডিও অন্তত 6000 প্লে হয়েছে, অন্তত পক্ষে 500 থেকে 600 আমি টেক্সট পেয়েছি, এবং আমার কথা শুনে যদি কারো 2 টাকাও বেঁচেছে, আমি তার জন্যই খুশি। ভালো থাকবেন। আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি অনেক ইনফরমেশান দিলাম, দরকারে চালিয়ে চালিয়ে দেখবেন। এটা আমি আমার ইউটিউবেও আপলোড করে দেবো। আমার ইউটিউব হচ্ছে অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আমার এই ভিডিও আপনারা যতটা পারবেন শেয়ার করুন, এতে আমি খুব খুশি হব। আজকের ভিডিও এখানেই শেষ। চালিয়ে দেখবেন, আমার মনে হয় ভিডিও কাজে লাগবে। আর বাদবাকি যারা স্টক মার্কেটের লোক, একটু নিফটি আর ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স দেখে নেবেন। এই মার্কেট ক্র্যাশের পরেও কিন্তু গত শুক্রবার সেন্সেক্স অল টাইম হাই ফাটিয়ে দিয়েছে, আর নিফটি আর 30-35 পয়েন্ট ওপরে চলে গেলে হাই ফাটিয়ে দিয়েছে। এবার অনেকের মনে হতেই পারে, যদি আমরা মাল বেচে না দিতাম তাহলে তো আমার দামগুলো কি থাকতো। ইটস এ রং প্রসেস। স্টক মার্কেট আপনাকে কোনো মেন্টাল কমফোর্ট দেবে না। আপনি যদি শেয়ার মার্কেটের এই ঢেউয়ের সঙ্গে চলতে পারেন, আপনি টিকে থাকবেন। স্টক কখনো ভালোবাসবেন না, নিজের টাকাকে ভালোবাসুন, তাহলেই উপকার হবে। ভালো থাকবেন। শিগগিরই ফিরবো আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভালো থাকুন। টাটা।